এই ফ্যাসিজমের রাজনীতি, ফ্যাসিবাদের রাজনীতি বাংলাদেশে আর হবে না। এটা এখানে বিলুপ সাধন করা হয়েছে। আওয়ামী লীগের রাজনীতির কবর আপাতত এখানে। কামাল ভাইয়ের সাথে করে বলতে চাই যে আসলে উনি শুরুটা কেন নেগেটিভ দিয়ে করলেন, এটা আমি মনে করি ঠিক হয়নি। বাংলাদেশে কমপক্ষে 1 কোটি কিংবা তারও বেশি ভোটার আছে যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই, আছে কিন্তু। এই 1 কোটি, আমি যদি 1 কোটিও ধরি, খুবই কনজারভেটিভ হিসাব করলাম আমি, যদি 1 কোটিও ধরি, এটা 4 কোটিও হতে পারে, যদি 1 কোটিও ধরি, তাহলে আমার প্রশ্ন হলো এই 1 কোটি ভোটারের জন্য আপনি কি বিকল্প রাখলেন? কামাল ভাই এটা কি উদ্দেশ্যে বলছেন, যে তিনি কি আওয়ামী লীগকে ইলেকশনে চাচ্ছেন কিনা? বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে গ্রহণ করবে না। ভারতের আধিপত্যবাদের বয়ান, আওয়ামী লীগের সেই পুরাতন বোতলের বয়ান আবার নিয়ে এসে রাজনীতিকে কুলুষিত করবেন। আওয়ামী লীগ কি বিগত দিন ইলেকশন করেছে? বরং আওয়ামী লীগের উপরে যদি আপনি ইলেকশন নামে একটা জিনিস চাপিয়ে দেন, তাহলে সেটা হবে ইতিহাসের সবচেয়ে বড় বিচার। তাদের যদি আপনি 30% ধরেন অথবা হোয়াটএভার যাই ধরেন, সেটা 4% নেমে আসছে। দুদুভাইদের মতো যারা এগুলো নিয়ে এখনো দোকানদারি করেন, এগুলো দোকানদারি করতে করতে আওয়ামী লীগের পরিণতি হবে যদি এইটা অব্যাহত রাখে। আওয়ামী লীগের যে জেনুইন যেগুলো আওয়ামী লীগের ভোট আছে, নৌকা মার্কের যে ভোটগুলি আছে, এগুলির মধ্যে আমার ধারণা যে নিয়ার অ্যাবাউট 50% তারা ভোট কেন্দ্রে যাবে না। যারা যাবে তারা কোথায় ভোট দিবে? তারা আর যাই হোক এনসিপি এবং জামাতকে দিবে না। এই কারণে দিবে না, তারা মনে করে যে তাদের দলকে যে এই রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে অথবা নির্বাচনে বাইরে রাখা হয়েছে, এই পুরো কাজটা এনসিপি এবং জামাত করছে। দায়ী মাসুদ কামাল ভাই, আপনাকে দিয়ে আলোচনা করব। গতকালকেই সিইসি এই মন্তব্যটি করেছেন যে যারা মাঠে খেলবেন তাদের দায়টা আসলে বেশি, তারা যদি ফাউল করেন তাহলে কতজনকে লাল কার্ড দেখাবেন, এই মন্তব্যটি এসেছে। আর নির্বাচন নিয়ে এতদিনের যে ধোঁয়াশা ছিল, প্রধান উপদেষ্টার কার্যালয় স্পষ্ট বার্তা দিয়েছে নির্বাচন কমিশনকে, এবং আজকে একজন নির্বাচন কমিশনার জানিয়েছেন যে ডিসেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এই যে ডিসেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, রোজার আগেই নির্বাচন হচ্ছে, এর পরেও এই নির্বাচন নিয়ে যদি কিংবা কিন্তু আছে কিনা এখনো? আমি আমাকে প্রথম কথাটা বলি, সিইসি যেটা বলেছেন যে কতজনকে লাল কার্ড দেখাবেন, যদি সবাই ফাউল করে তাহলে কেমন হবে? আচ্ছা, উনি তো খেলার কথা বলছেন, এটা রূপক অর্থে না, আমি রূপক অর্থে বলি। পৃথিবীতে কখনো শুনেছেন যে একটা খেলায় সবাই ফাউল করে লাল কার্ড পাওয়ার জন্য? হয় হয় না। কোনো খেলাতেই 2-3 জনে বেশি লাল কার্ড কেউ খায় না, 4জন 5 জন খায় ম্যাক্সিমাম, তারপরেও খেলা চলে। কাজেই সবাইকে লাল কার্ড দেখানোর জন্য উনি যে মানে আহাজারি করছেন, এটা বাস্তবতা নয়। কারণ মানুষ তো ইলেকশনটা চায়, মানুষটা ফাউল করতে চায় না। কেন ফাউল করতে চাবে? সবাই ভোট দিতে চায়, সবাই ভোট পেতে চায়, সবাই ভোট পেয়ে নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় যেতে চায়, এটাই সবার চাওয়া। এখানে সবাইকে লাল কার্ড দেখাতে হবে সেটা এরকম না। আর ওনার যে অভিজ্ঞতা, উনি তো একসময় মানে আপনার সচিব ছিলেন, আমলা ছিলেন, আমলা থেকে ওখানে আসছেন। উনি হয়তো একটা পলিটিক্যাল একটা যে একটা কালচার সেটা দেখে অভ্যস্ত ছিলেন যখন আমলা ছিলেন, হয়তো সে আলোকে বলছেন। কিন্তু এখন তো সেরকম হচ্ছে, এখন তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের আন্ডারে নির্বাচনটা হচ্ছে না। কাজে এখন যারা নির্বাচনে অংশ নেবেন তারা সবাই ফাউল করার মানসিকতা নিয়ে নির্বাচনে নামবেন, এটা আমি মনে করি না। এবং এই জিনিসটা আগের থেকে ওই ধরনের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। যদি মনে করেন নির্বাচনটা তো মানে খালি যেদিন নির্বাচন ওই দিনই না, তার আগের থেকে তো নির্বাচনী প্রচারণা চলবে, মানুষের কাছে মানুষ ভোটের জন্য যাবে। তখন থেকে যদি আপনার ওই ধরনের আইন শৃঙ্খলা শক্ত রাখতে পারে গভর্নমেন্ট, তাহলে কিছুই হবে না, শান্তিপূর্ণ নির্বাচনই হবে। কাজে ওনার এই আশঙ্কাটা আগে নেগেটিভ আশঙ্কা করার কোনো দরকার নাই, উনি কেন করছেন আল্লাহ জানে। আর দ্বিতীয় যে কথাটা আপনি বললেন নির্বাচন নিয়ে এখনো শঙ্কা আছে কিনা, শঙ্কাটা উনি তো একটা ডেট ঘোষণা করে দিয়েছেন। এখন যিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন, যিনি সরকার চালাচ্ছেন, সরকার প্রধান নিজে একটা ডেট ঘোষণা করেছেন। এখন যদি ডেট ঘোষণা করে তাহলে আমি এখানে শঙ্কাটা প্রকাশ করব কেন? আমি তো ওনাকে বিশ্বাসই করতে চাই যে উনি একটা নির্বাচন দিবেন মানে রমজানের আগে। সেই হিসাব করে ধরা যাক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। যদি ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা উনি ঘোষণা করে থাকেন, সেই অনুযায়ী 2 দিন পরে উনি একটা চিঠিও দিয়েছেন ইলেকশন কমিশনকে। ইলেকশন কমিশনও বলেছেন যে নির্বাচনের 2 মাস আগে তারা তফসিল ঘোষণা করবে, মানে ডিসেম্বরের ফার্স্ট উইকে তারা তফসিল ঘোষণা করবে। এখন এখানের মধ্যে বলেন আমি আশঙ্কা করতেই পারি, কিন্তু আশঙ্কাটা আমি করার ভিত্তিটা কি? আমি তো কোনো ভিত্তি খুঁজে পাচ্ছি না। এখন যদি আশঙ্কা যদি এমন হতো যে প্রধান উপদেষ্টা নির্বাচনের কথা বলেছেন কিন্তু উনি ইলেকশন কমিশনের কোনো চিঠি দিচ্ছেন না, গড়িমসি করছেন, তখন আমি বলতে পারতাম
যে আপনি তো ঘোষণা করছেন, উনি তো চিঠি দিয়ে দিচ্ছেন, তো সবই তো স্মুথলি চলছে। এখন আমি শঙ্কা করব কেন? আমি এখন কোনো শঙ্কা মনে করি না। তেমন কিছু ঘটলে তখন করা যাবে। এই এত 6 মাস আগেই শঙ্কিত হওয়া, আতঙ্কিত হওয়া, সন্দেহ বা আতিগ্রস্ত হওয়া, এটার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি। জি, ডক্টর রেজাউল করিম, আপনারা নির্বাচনের এই যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে, ফেব্রুয়ারির আগে অর্থাৎ রোজার আগে নির্বাচনের কথা বলা হয়েছে, এটিকে দল হিসেবে জামায়াত স্বাগত জানিয়েছে। কিন্তু তারাও যদি কিন্তুর কথা বলছেন, আপনারা বেশ কয়েকটি কথা বলেছেন যে সংস্কার হতে হবে, তারপরে হচ্ছে বিচারটা দৃশ্যমান করতে হবে। মানে আপনাদের কোনো শঙ্কার জায়গা আছে কিনা নির্বাচনে? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আমাদের সময় টিভি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এবং আমার শ্রদ্ধেয় সহ আলোচক। আমি প্রথমেই বলবো যে আমাদের যেই অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের যে 3টা দায়িত্ব প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা কাঁধে তুলে নিয়েছি, তার মধ্যে অন্যতম হচ্ছে সংস্কার, বিচার এবং নির্বাচন, যেটি এই ঘোষণার মধ্যেও কিন্তু, যদিও সেই ঘোষণাটা যেটি আসছে সেটি নিয়ে অনেক ধরনের কথা আছে, তারপরেও এই 3টি বিষয়ে হচ্ছে অন্যতম একটি রেসপন্সিবিলিটি। সেই জায়গা থেকে আমি বলবো যে সংস্কারের কার্যক্রম কিন্তু এটা চলছে, এটা একটা জায়গায় এসছে, কিন্তু সেটাকে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে আপনাকে আনতে হবে। এবং এই যে ডিজাস্টারটা এখানে হলো, এখানে যে এত মানুষের জীবন, এত মানুষ আহত হলো, এই যে নতুন যে বিপ্লব, নতুন বাংলাদেশ, এই অভ্যুদয়ের মধ্য দিয়ে আমাদের প্রধানতম আকর্ষণের জায়গায় হচ্ছে নির্বাচন, নো ডাউট। যেহেতু বিগত 15 বছর আওয়ামী লীগ এখানে আমাদের ভোটের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করেছে। নির্বাচনের যদি আপনি জায়গায় চিন্তা করেন, তাহলে আপনাকে অবশ্যই নির্বাচনের জন্য অন্যতম হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে। আমার মনে হয় আমি প্রথমেই কামাল ভাইয়ের সাথে করে বলতে চাই যে আসলে উনি শুরুটা কেন নেগেটিভ দিয়ে করলেন, এটা আমি মনে করি ঠিক হয়নি। কারণ নির্বাচনের যে একটা ধারাবাহিকতা শুরু হলো, তিনি বরং পজিটিভ অ্যাপ্রোচে, যেটা প্রধান উপদেষ্টা বলেছেন যে ছোটদেরকে নির্বাচনের ওখানে নিয়ে যাবেন, যদিও সেরকম পরিস্থিতি এখনো তৈরি হয়নি, তারপরেও মানুষকে একটা হোপ দেখানো হয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই নেগেটিভ অ্যাটিটিউডটা আমি মনে করি এটা কখনো ঠিক না। দ্বিতীয় হচ্ছে যে আসলে একটি নির্বাচনের জন্য যে মৌলিক কয়েকটা বিষয় দরকার, তার মধ্যে হচ্ছে যে একটি স্বাধীন কমিশন গঠন, যেটা আমাদের এখানে আমরা চেষ্টা করছি, যদিও এটা এখনো কোনো পরীক্ষায় উত্তীর্ণ না। এই জন্য আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের দাবি ছিল যে এই সময়ের আগেই কিন্তু স্থানীয় নির্বাচনটা দিয়ে তাদের সক্ষমতা যাচাই করা যেতে পারে, সেটা আমাদের দাবির মধ্যে আছে। এরপরে হচ্ছে যে এখানে অন্যতম হচ্ছে প্রশাসন, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভোটারদের যে স্বাধীনভাবে ভোট কেন্দ্রে আসার যে সুযোগটি, এবং এখানে যে পর্যবেক্ষক, গণমাধ্যম এর ভূমিকা এবং প্রযুক্তির যে স্বচ্ছ এবং নিরাপদ যে ব্যবহার, যেটা নির্বাচন কমিশনও আশঙ্কা করেছেন যে এআইয়ের ব্যবহার সহ অন্যান্য বিষয়গুলো নিয়ে। এরপরে দিয়ে হচ্ছে নির্বাচন যেই এখানে যে অপরাধগুলো হয়, কালো টাকা ছড়াছড়ি, হুন্ডা গুন্ডা দিয়ে যে নির্বাচনকে বন্ধ করার হিস্ট্রি আমাদের এখানে আছে, সেই জায়গাগুলোকে আমরা কতটুকু মিনিমাইজ করতে পারি, আমরা কতটুকু সেই পরিবেশটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারি। আসলে নির্বাচন যদি আমরা যে ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা হবে ফেব্রুয়ারিতে, এটা অবশ্যই বিরাট উৎসাহের খবর। কিন্তু বাংলাদেশে এখনকার যে পরিস্থিতিটা বিরাজমান, এই পরিস্থিতিতে আমরা যদি দেখি, তাহলে সরকার এখনো বিভিন্ন জায়গায় যে যারা রাতের দিনের ভোটটা রাতে করেছে, প্রশাসনের বিভিন্ন জায়গায় সেই ফ্যাসিবাদীরা কিন্তু এখনো আছে। প্রশাসনের রাষ্ট্রের বিভিন্ন যন্ত্রে কিন্তু সেই জায়গাগুলোতে এখনো তারা অবস্থান করছে। সুতরাং আজকে যদি পুলিশ প্রশাসনের কথা বলেন, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি যদি তাকান এখানে কি অবস্থায় আছে। যদিও আজকে রাষ্ট্র আগের মতো গুম খুনের মাধ্যমে মানুষের উপরে যে নিষ্পেষণ এটা চালাচ্ছে না, কিন্তু তারপরেও যে আইন শৃঙ্খলা পরিস্থিতির জায়গায় যদি আমরা ধরি, তাহলে সেটাকে আপনি সন্তোষজনক জায়গায় এখনো রাষ্ট্র কিন্তু নিয়ে যেতে পারে নাই। অর্থনীতি বা অন্যান্য জায়গায় বাজার যেগুলোর ক্ষেত্রে কিছুটা আমরা হোপ দেখেছি। তারপরে হচ্ছে এখানে যে দীর্ঘদিন নির্বাচন বিমুখ মানসিকতা আমাদের তৈরি হয়েছে। সর্বশেষ আওয়ামী লীগ কিন্তু ভোট কেন্দ্রে মানুষই নিতে পারেনি, তার 4% লোকও কিন্তু সেখানে যায় নাই। সুতরাং এই যে এই জায়গাটির সচেতনতার জায়গাটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমি মনে করি আইন এবং নীতিমালা, এই যে আজকের আমাদের ঐক্যমত্য কমিশন বলেন অথবা আমরা যেগুলো প্রতিদিন বসে বসে করতেছি, এগুলো দিয়ে কিন্তু মানুষকে একটা গাইডলাইন দেয়া যায়, কিন্তু আসলে মৌলিকভাবে রাজনৈতিক দল, তার কর্মী, ভোটার, জনগণ, তাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত একটি গণসচেতনতা তৈরি না হয়, তার রেসপন্সিবিলিটির জায়গাটি তৈরি না হয়, ততক্ষণ পর্যন্ত সেটা কঠিন। এই জন্যেই আমরা এক কথায় আমার বক্তব্য থাকবে, সেটি হচ্ছে যে অবশ্যই নির্বাচন কমিশনকে আজকের যে লেভেল প্লেইং ফিল্ড, সেই জায়গাটি কিন্তু তৈরি করতে হবে। আমি এই ক্ষেত্রে একটা কথা বলে শেষ করতে চাই। এই যে দেখলাম এই যে মোহাম্মদ সাইফুল ইসলাম সম্ভবত শান্ত, এই যে আফার ফিরবে না, হ্যাঁ, কাকুয়ার হাসবে, উনি কিন্তু এই এসপি সাহেবের আপনি দেখেন, তিনি কিন্তু বেনজিরকে নিয়ে কি মানে তাকে কিভাবে সেই লিডার উই লাভ স্যালিউট তার প্রদয়, এবং সে কিভাবে অন্য জায়গায় তার পোস্ট সে দিয়েছে আগের তার মানোন্নয়নের পরে। সুতরাং এই যে তারাই কিন্তু আবার প্রশাসনের বিভিন্ন জায়গায় আমার আপনার হাত ধরে তারা কিন্তু এখন আবার নতুন একটি আবহ তৈরি করার চেষ্টা করছে। সুতরাং প্রশাসনে আপনি যতক্ষণ পর্যন্ত শস্যের মধ্যে ভূত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি আসলে ভূত তাড়াতে পারবেন। এই জন্য প্রশাসনকে তার সে স্বচ্ছতার জায়গায়, জবাবদিহিতার জায়গায় নিয়ে এসেই লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি। মাসুদ কামাল ভাই, আপনি একটি বক্তব্য দিয়েছেন, আমরা দেখলাম একটা অনলাইন পোর্টালের ফটো কার্ডে, যে জামাত যদি ইলেকশনে না যায় এই সরকার বেকায়দায় পড়বে, বিএনপিও বেকায়দায় পড়বে, কারণ আওয়ামী লীগ নাই, জামাত না থাকলে বিএনপি ইলেকশন করবে কার সঙ্গে? এনসিপির সঙ্গে। এটার কোনো বাস্তবতা মানে বাস্তব পরিস্থিতি নাই। এখন জামাত ইলেকশনে যদি না যায়, মানে এরকম কোনো শঙ্কা আপনি করছেন কিনা যে জামাত ইলেকশন? না, আমি শঙ্কা করি নাই। দেখেন এই ফটোকার্ডগুলির সমস্যাটা কোথায় আমি বলি। ফটোকার্ড হলো আমাকে প্রশ্ন করা হয়েছে যে জামাত যেটা চেয়েছিল যে পিআর পদ্ধতি এবং বিচার এবং সংস্কার, এগুলি তো এই গভর্নমেন্ট এখনো হয় নাই। তার মধ্যে তো ইলেকশনের একটা সময় ঘোষণা করা হয়েছিল। এখন যদি জামাত ইলেকশনে না যায় তাহলে কি হবে? তো তখন আমি এটা কইছি যে জামাত যদি ইলেকশনে না যায় তাহলে তো এটাই হবে। ধরেন এখন যদি এই যে বাস্তবতা, এখন ইলেকশনটা হচ্ছে কার সঙ্গে কার ভাই? ইলেকশন মানেটা কি? ইলেকশন মানে এখানে একটা প্রতিদ্বন্দ্বিতা হবে, একটা মানুষের মধ্যে ধারণা থাকবে কে জিতবে, কে হারে, কে জিতবে আমি জানি না। তো সেই দলটা কে? বিএনপি আর জামাত। এখন তার কোনো দল নাই। আওয়ামী লীগ তো ফিল্ডে নাই। আওয়ামী লীগে তো প্রতীকও দেখা যাচ্ছে। আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে এরকম কিছু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। শেষ মুহূর্তে কী হবে আমি জানি না। আমি আজকের বাস্তবতা থেকে যদি বলি, বিএনপি এবং জামাত এই দুই দলের মধ্যে যদি যে কোনো একটা দল না যায়, ওটা ইলেকশন হবে? তো আমি সেটাই বলছি। এখন উনি আমাকে জিজ্ঞাসা করেছে, আমি জবাব দিয়েছি। এখন এই জবাবটা কোন প্রশ্নের প্রেক্ষিতে, এটা না জেনে যদি কেউ ফটোকার্ড বানিয়ে ফেলায়, আমি কি করবো রে ভাই? এখন তাই যে আমি হাতে পেয়ে ধরবো, ভাই আপনি এটা কেন বানাইলেন? জামাতের না যাওয়ার মতো কোনো প্রসঙ্গ উঠছে? উঠেনি। তখন জামাত তো এই ওনার সময় ঘোষণাকে তারা তো প্রত্যাখ্যান করে নাই। তারা কি প্রত্যাখ্যান করছে? না। আপনি হাইপোথেটিক্যালি ধরেন যদি প্রত্যাখ্যান করতো যে আমরা যা চেয়েছি তা আমি পাইনি, প্রত্যাখ্যান করতেও পারতো। আমাকে যিনি প্রশ্ন করেছিলেন উনি এটাই বলেছেন জামাত যা চেয়েছিল তা তো হয়নি। এখন কি জামাত যদি ইলেকশনে না যায় তাহলে কি হবে? তাহলে তো এটাই হবে। তো এখন তো সেরকম বাস্তবতা তৈরি হয় নাই। কাজেই এখন ওই ধরনের ফটোকার্ড নিয়ে কী করবো? ফটোকার্ড আমি মনে করি, আমি দর্শকদের অনুরোধ করি, ভাই ফটোকার্ডের দিকে তাকায়েন না। এই ফটোকার্ডগুলি করাই হয় মানুষকে বিভ্রান্ত করার জন্য, অহেতুক মানুষকে আকর্ষণ করার জন্য। ফেসবুক করে কি, এই ফটোকার্ডগুলি যা দর্শক আছে এইটার উপরে একটা পেমেন্ট করে ফেসবুক। ওই টাকার লোভে আমাদের সাংবাদিক ভাইয়েরা এই ধরনের কাজ করে। কথা পরিষ্কার। আবার এটাও হইতে পারে ফটোকার্ড। এই যেটা বললাম না, দুদিন পর দেখবেন যে এটা ফটোকার্ড হয়ে গেছে। যাই হোক, এটা ফটোকার্ড। একটি বিষয় আপনি বলছিলেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না, এই বিষয়টা তো এখনো পর্যন্ত সুরাহা হয়নি, সরকারের তরফ থেকে কোনো কিছু বলা হয় না। তাহলে কি হবে বেসিক্যালি? কি হবে আমি জানি না। আমি এটা নিয়ে একটা মন্তব্য করছিলাম, সেটা বলি। মন্তব্যটা এরকম, আমি বলেছিলাম এই যে আপনি ইলেকশনটা করতেছেন, এই ইলেকশনে আপনি একটা অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মানে আমরা ধরে নিচ্ছি যে আমরা সবসময় বলেছি যে নির্বাচন হবে এমন একটা সরকারের অধীনে যে সরকারে কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকবে না, যে সরকার কোনো পলিটিক্যাল পার্টির পক্ষে অথবা বিপক্ষে কাজ করবে না, ওই নির্বাচনে তার কোনো ক্যান্ডিডেট থাকবে না। এরকম একটা সরকারকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার। এখন এরা বলছে আগে ছিল আমরা চাচ্ছি তত্ত্বাবধায়ক সরকার। আগামীতে ইলেকশন হলে যদি সংবিধানে সেই চেঞ্জটা আসে তাহলে সেটাই হবে। তো সেরকম ক্ষেত্রে আমার বক্তব্য ছিল যে এই যে সরকার যে নির্বাচনটা ঘোষণা করছে
এই নির্বাচনে যারা ভোট দেবেন, ইলেকশন কিন্তু কেবলমাত্র পলিটিক্যাল পার্টির জন্য না, ইলেকশন কিন্তু মূলত ভোটারদের জন্য। আমি ভোটার হিসেবে আমি নির্বাচন করব যে আগামী 5 বছর আমার এই সরকারটা পরিচালনার দায়িত্ব আমি কাকে দেব, এটা কিন্তু আমি নির্ধারণ করব। কিন্তু কাজেই এই ভোটারদের যে স্বাধীনতা, ভোটারদের যে অধিকার, সেটা প্রতিষ্ঠা পাওয়া দরকার। তো আমি প্রশ্নটা করেছিলাম যে বাংলাদেশে আমার জানা মতে, আমি যতটুকু বুঝি, মানে নানা রকম আওয়ামী লীগের এই দুঃশাসন, অমুক তমুক সব বাদ দিয়ে আমি যদি বলি, বাংলাদেশে কমপক্ষে 1 কোটি কিংবা তারও বেশি ভোটার আছে যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই, আছে। কিন্তু এই 1 কোটি, আমি যদি 1 কোটিও ধরি, খুবই কনজারভেটিভ হিসাব করলাম আমি, যদি 1 কোটিও ধরি, এটা 4 কোটিও হতে পারে, যদি 1 কোটিও ধরি, তাহলে আমার প্রশ্ন হলো এই 1 কোটি ভোটারের জন্য আপনি কি বিকল্প রাখলেন? আমি এই প্রশ্নটা সরকারকে করতে যাচ্ছি। আপনি 1 কোটি ভোটারের জন্য আপনি কি বিকল্প রাখলেন? এরা কি বলবে? এরা কোথায় যাবে? এরা যদি বলে আমার পছন্দনীয় প্রার্থীর নাম এবং মার্কা আমি ওই ব্যালট পেপারে পেলাম না, তাহলে তারা তো বঞ্চিত হলো, তারা তো তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারলো না। তাদের জন্য আপনার কি চয়েস, তাদের জন্য আপনি কি পরামর্শ, এটা আমি সরকারকে প্রশ্ন করেছি। জি, ডক্টর রেজাউল করিম, একটি বিষয় যেটি আমি মাসুদ কামাল ভাইও বলছিলেন যে আওয়ামী লীগের কম বেশি 1 কোটিরও বেশি ভোটার রয়েছে, কিন্তু আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না সেই বিষয়টি নিয়েও কিন্তু এখনো সরকার খোলাসা করে নাই। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগ এখানে যে গুম, খুন, হত্যা, রাহাজানি, শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যে হত্যার রাজনীতি এখানে করেছে, এবং যেই মানে হিটলার সেই অন্যান্য যে বিভিন্ন জায়গায় যেই ফ্যাসিবাদী কার্যক্রম পৃথিবীর জায়গাগুলোতে হয়েছে, অত্যন্ত নির্মমভাবে আপনি ক্ষমতার জন্য শিশুকে হত্যা করা, ক্ষমতার জন্য বৃদ্ধকে হত্যা করা, মানুষকে আগুনে পুড়িয়ে ফেলা, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। সুতরাং আওয়ামী লীগ এখন কিন্তু এখানে বনকেজ। আমি জানি না আমাদের কামাল ভাই এটা কি উদ্দেশ্যে বলছেন, যে তিনি কি আওয়ামী লীগকে ইলেকশনে চাচ্ছেন কিনা। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে গ্রহণ করবে না, কারণ আজকের এই সরকারের ব্যর্থতার সবচেয়ে বড় জায়গাটি হচ্ছে যে না, আওয়ামী লীগের, আমি বলছি আজকে সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা হচ্ছে যে আজকের এই দিনে 1 বছরে আওয়ামী লীগের এই ফ্যাসিস্টদের অন্তত কয়েকজনের বিচার দৃশ্যমান হওয়া দরকার ছিল। সুতরাং আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি কেন? আওয়ামী লীগ তো এখন কোথায় আছে? আওয়ামী লীগ কি বিগত দিন ইলেকশন করেছে? বরং আওয়ামী লীগের উপরে যদি আপনি ইলেকশন নামে একটা জিনিস চাপিয়ে দেন, তাহলে সেটা হবে ইতিহাসের সবচেয়ে বড় বিচার। কারণ আওয়ামী লীগ তো বিগত দিন ইলেকশন করে নাই। 15 বছর তারা আমি ডামি, রাতের ভোট, দিনের ভোট, তারা এগুলো করেছে। তাদের সর্বশেষ তাদের কর্মীরা ক্ষুব্ধ হয়ে তাদের যদি আপনি 30% ধরেন অথবা হোয়াটএভার যাই ধরেন, সেটা 4% নেমে আসছে। অর্থাৎ মানুষ ভোট কেন্দ্রে যায়নি, আমরা তো ঢাকা ছিলাম। তো সুতরাং আওয়ামী লীগ নিজেকেই বাকশাল তৈরি করার মাধ্যমে তাকে একবার হত্যা করেছে, আর আওয়ামী লীগ সর্বশেষ দলগতভাবে শেখ হাসিনা তার দলকে হত্যা করে সে নিজে পালিয়ে গেছে। এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক, আমি আজকের এই টকশোতে বলছি যে আওয়ামী লীগ কিন্তু ইতিহাসে যদি পর্যালোচনা হয় যে আওয়ামী লীগের জন্য সবচেয়ে অকল্যাণকর ভূমিকা কে রেখেছে, তাহলে শেখ হাসিনা। কারণ সে তো তার পরিবারকে নিয়ে পালিয়েছে, অর্থবিত্ত নিয়ে পালিয়েছে, সেই বিমানে ওঠার পর তার সুটকেস খুঁটেছে। সুতরাং এই জায়গায় এসে সেই আওয়ামী লীগ ইলেকশনে বাংলাদেশে এখন যখন সংস্কার হচ্ছে, বিচার হচ্ছে, বাংলাদেশের ছাত্র জনতা, শহীদ পরিবার যখন রাস্তায় কন্দনরত তাদের পরিবার, কাকে পুড়িয়ে ফেলা হচ্ছে, কবর উঠানোর, লাশ উঠানোর আলোচনা হচ্ছে, সেখানে আওয়ামী লীগের ইলেকশন নিয়ে আলোচনা, এটা খুবই দুর্ভাগ্যজনক। না, আওয়ামী লীগের ইলেকশন নিয়ে আলোচনা না, যা করেছে তার দলকে সে নিষিদ্ধ করেছে, হত্যা করেছে, তার রাজনীতির কবর রচনা করে। মাসুদ কামাল ভাই, বরং তার উচিত ছিল বাংলাদেশে থেকে মোকাবেলা করা, যেটা বেগম খালেদা জিয়া করেছেন, আমাদের নেতৃবৃন্দ করেছেন, ফাঁসির মঞ্চে গিয়েছেন, কিন্তু পালিয়ে যান নাই। তিনি তো পালিয়ে গেছেন। মাসুদ কামাল ভাই যেটা বলছেন যে আওয়ামী লীগের 1 কোটির মতো ভোটার আছেন, তাদের জন্য বিকল্প কি রাখছে সরকার? আওয়ামী লীগের বিকল্প যদি আজকে যারা রাজনীতি করতে চায়, অবশ্যই নাগরিক হিসেবে যারা হত্যা, খুন, রাহাজানির সাথে সম্পৃক্ত হয় নাই, কিন্তু মনে রাখবেন অন্যায় যে করে আর যে সহে উভয় সম অপরাধী। সুতরাং যারা এখনো তাদের অনুভূতি যারা পেশ করে নাই,
আওয়ামী লীগ এত বড় ডিজাস্টার করেছে এগুলোর ব্যাপারে বক্তব্য দেয় নাই, তারাও সম অপরাধী। তো সুতরাং এটা খুবই পরিষ্কার। আর যদি তারা এখানে রাজনীতি করতে হয় তাহলে তাদেরকে ফ্রেশ হয়ে আসতে হবে। এই ফ্যাসিজমের রাজনীতি, ফ্যাসিবাদের রাজনীতি বাংলাদেশে আর হবে না, এটা এখানে বিলুপ সাধন করা হয়েছে। এবং আগামী দিনে যারাই সেই পথ ধরবে, আমি অন্য কোনো পার্টির নাম বললে টিকতে পারবো না, জামাত ইসলামীও যদি সেই পথ ধরে তার পরিণতি কিন্তু একই হবে, বিএনপি ধরলে তার পরিণতি এক হবে, এনসিপি ধরলে তার পরিণতি এক হবে। সুতরাং আমরা ফ্যাসিবাদের যে কবরটা এখানে রচনা করেছি, আমরা আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত তার ফ্যাসিবাদী চরিত্রের পরিবর্তন না করবে, যেটা আমরা গোপালগঞ্জে দেখেছি, তাদের পরিবর্তন হয় নাই, তারা এখনো কিন্তু জাতির কাছে ক্ষমা চায় নাই। সুতরাং বিচার হচ্ছে, সংস্কার হচ্ছে, আওয়ামী লীগের রাজনীতির কবর আপাতত এখানে মোটামুটি এক দফা বিলোপ সাধন হয়েছে, এরপরে টাইম বলছে। কিন্তু আজকে বিএনপির একজন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু একটি কথা বলেছেন, আমি কোট করি, কোনো প্রশ্ন করব না। জামাতকে ৭১-এর ভুলের জন্য ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার তিনি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন ৭১ সালে যে ভুল করেছে তার সংশোধনের সুযোগ এখনো আছে, আপনারা এখনো ক্ষমা চাননি, ক্ষমা চান, নির্বাচনে অংশ নিন। এই প্রসঙ্গ ঘুরে ফিরেই কেন আসে রাজনীতিতে? আমাদের দুদুভাই তো অনেক কথা বলে, দুদুভাই কখনো প্রস্রাব করে সবাইকে এই করে সেই করে, সেগুলো আমি বলতে চাই না ভাই। আওয়ামী লীগ একটা বড় কাজ করেছে, এটার জন্য শেখ হাসিনা ধন্যবাদ পাওয়ার যোগ্য। রাজাকারের একটা তালিকা করেছে বাংলাদেশে, সেই রাজাকারের ৮,৩০০ কতজন হচ্ছে আওয়ামী লীগের, আর এর পরের অবস্থান হচ্ছে বিএনপির, ৩৭ জন হচ্ছে জামাতের। সুতরাং সেই প্রক্রিয়ায় যদি আসে তাহলে আওয়ামী লীগ তো এখন নাই ভাই, তাহলে বিএনপি ক্ষমা চেয়ে তার কার্যক্রম শুরু করুক। আমাদের যাদেরকে এখানে হত্যা করা হয়েছে অলরেডি, আজকের একটা পত্রিকা প্রথম আলো এবং ডেইলি স্টার, তাদের মতো যারা ডিপ স্টেট তৈরি করতে চায়, তাদের মতো লোকেরা আজকে তারা বলে যে এখানে তো এটিএম আজহারুল ইসলামকে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে তিনি একই মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন, খালাস পেয়েছেন। সুতরাং সেই জায়গায় এসে ব্রিটেনের আদালত যখন যেটাকে জেনোসাইড অফ জাস্টিস বলে, মিসক্যারেজ অফ জাস্টিস বলে, সেখানে এসে আপনি রাজনৈতিক প্রতিহিংসার পরায়ণ হয়ে ভারতের আধিপত্যবাদের বয়ান, আওয়ামী লীগের সেই পুরাতন বোতলের বয়ান আবার নিয়ে এসে রাজনীতিকে কুলুষিত করবেন, এটা আমরা চাই না। আমরা চাই নতুন রাজনীতি, আমরা চাই সহনশীলতার রাজনীতি, আমরা চাই নতুন প্রজন্মের রাজনীতি, আমরা নতুন প্রবীণ মিলে সেই কাজটা করতে চাই। দুদুভাইদের মতো যারা এগুলো নিয়ে এখনো দোকানদারি করেন, এগুলো দোকানদারি করতে করতে আওয়ামী লীগের পরিণতি হবে যদি এটা অব্যাহত রাখে। জি, মাসুদ কামাল ভাই, যে সামনে নির্বাচন, অনেকটা নির্বাচনের ট্রেন্ড চালু হয়ে গেছে, সব ধরনের প্রস্তুতি চলছে, এখন আগামী নির্বাচনে বিএনপির শক্ত প্রতিপক্ষকে জামাত, এনসিপি অন্যরা হতে পারবে? আপনি যেটি বলছিলেন যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা, নির্বাচন মানে প্রতিদ্বন্দ্বিতা, হতে পারবে কিনা? না, এটা বলা কঠিন এই কারণে ধরেন জামাত তো একটা ভালো অবস্থানে আছে, এবং যতই দিন যাচ্ছে জামাতের অবস্থান অল্প অল্প করে ভালো হচ্ছে। এটা ভালো হওয়ার কারণ হলো যে মানুষ তো আসলে বিচার করার চেষ্টা করছে যে সামনের দিনে কে আসবে কে যাবে। তবে বিএনপি অনেক বড় দল, তো অনেক বড় দল, এবং আপনি এখন তো যে জিনিসটা হবে প্রায়ই দেখবেন আপনি এই ভোটের ইকুয়েশনটা হতে থাকবে। যদি ভোটের ইকুয়েশনটা এত দূরবর্তী সময় থেকে আমাকে করতে পারেন, তাহলে আমি যেটা বলবো যে বিএনপি অনেক বড় দল, এবং জামাত মনে করেন গত 1 বছরে অনেকটা অগ্রসর হয়েছে। এই কারণে সাধারণ মানুষ দেখেছে যে গ্রামাঞ্চলে এবং প্রত্যন্ত অঞ্চলে যে চাঁদাবাজি, দখলদারি, এটার মানে 90% বিএনপি করেছে। কিছু জায়গায় এনসিপি লোকজন করেছে। জামাতের নাম খুব কম আসছে, জামাতে কিছু আছে সেটা কম। সেইভাবে মানুষ কিন্তু ওই এলাকার কর্মকাণ্ড দেখে বিচার করে, সেভাবে জামাতের একটু মনে হয় পজিটিভ, একটু হোমওয়ার্ক আছে, ওটা অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু এটা করে তারা বিএনপির যে বিশাল গ্যাপ যেটা ছিল, সেই গ্যাপটাকে ওভারকাম করতে পারবে কিনা, এটা নিয়ে আমার সন্দেহ আছে প্রচুর। তারপরে আরেকটা কথা হলো যে আওয়ামী লীগ যদি ইলেকশন করতে না পারে, আওয়ামী লীগের যে ভোটগুলো, এই ভোটগুলো কিন্তু আমার ধারণা আওয়ামী লীগের যে জেনুইন যেগুলো আওয়ামী লীগের ভোট আছে, নৌকা মার্কের যে ভোটগুলো আছে, এগুলির মধ্যে আমার ধারণা যে নিয়ার অ্যাবাউট 50% তারা ভোট কেন্দ্রে যাবে না, এটা আমার ধারণা। যে 50% যাবে, অথবা যদি 40% যায়, যারা যাবে তারা কোথায় ভোট দিবে? তারা আর যাই হোক এনসিপি এবং জামাতকে দিবে না, এটা হলো আমার ধারণা। আমার ধারণা কিন্তু ভুল হতে পারে, আমি আবারও বলছি, আমি তো আর দেখে আসি নাই, আমি তার প্রত্যেকের মনের মধ্যে ঢুকি নাই যে ভাই তুমি কি করবা, কিন্তু বলতে পারবো না। তারা এনসিপি আর জামাতকে তারা ভোটটা দিবে না। এই কারণে দিবে না, তারা মনে করে যে তাদের দলকে যে এই রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে অথবা নির্বাচনে বাইরে রাখা হয়েছে, এই পুরো কাজটা
এনসিপি এবং জামাত করছে, এটা ওরা মনে করে। তো সেই বিবেচনায় বাকি থাকলো কে? বাকি থাকলো বিএনপি অথবা বাম দল যেগুলো আছে, যদি খুচরা বসে কিছু থাকে তারা হয়তো ওদিকে কিছু যাবে, কিন্তু ম্যাক্সিমাম ভোটই ওখানে বিএনপির সঙ্গে আসবে। যদি বিএনপির কাছে যায় তখন কিন্তু যে গ্যাপটা জামাত এর মধ্যে মানে কমিয়েছিল তার চেয়ে অনেক বেশি ভোট কিন্তু তখন বিএনপি পেয়ে যাবে। কাজে আমার কাছে মনে হয়েছে আগামী নির্বাচনে জামাত অনেক ভালো করবে, কিন্তু অনেক ভালো করলেও বিএনপির সঙ্গে ভোটের লড়াইয়ে হয়তো নাও পারতে পারে। আবার এটা এক সময় কিন্তু আসলে 6 মাস, এই 6 মাসে আরও অনেক কিছু চেঞ্জ হতে পারে, আরও অনেক নতুন নতুন ইকুয়েশন বেরোতে পারে। আমি জানি না কি হবে, 6 মাস পরে বোঝা যাবে। জি, ডক্টর রেজাউল করিম, আপনারা ইসলামী দলগুলোর সঙ্গে মানে ইসলামিক দলগুলোর ভোট এক বাক্সের নিয়ে আসার অনেক প্রক্রিয়ায় আমরা দেখেছি, অনেক আলোচনা হয়েছে, অনেক বৈঠক হয়েছে, সেটির আসলে কত দূর? ধন্যবাদ। আসলে রাজনীতিতে এই শেষ কথা নেই, সেটাই আর কি। সুতরাং এটা আলোচনা তো দীর্ঘদিনের, যে বাংলাদেশের ইসলামপন্থী যারা সত্যপন্থী, এবং বিশেষ করে দেখেন এখানে আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশের যে প্রবলেম, দুটি প্রবলেমকে আমরা মূল আইডেন্টিফাই করি। একটা হচ্ছে দুর্নীতি এবং দুঃশাসন। এটি কারা করে? যখন মানুষ তার যে মোরাল যে ব্যারিকেডটা আছে এটাকে যখন ক্রস করে, অর্থাৎ মানুষ হিংস্র হয়, তখন মানুষ চাঁদাবাজি করে, লুণ্ঠন করে, অন্যের অধিকার হরণ করে, ধর্ষণ করে। সুতরাং এই জায়গায় কিন্তু ইসলামপন্থীদের যেই কন্ট্রিবিউশনের জায়গাটা, অর্থাৎ রাষ্ট্রের দুর্নীতি, অন্যের উপরে অবিচার, জুলুম, এই জায়গায় কিন্তু তাদের অবস্থানটা আপনি ওকে বলতে হবে যে মানে খুবই কম, অর্থাৎ নেই বললেই চলে। পার্সোনালি হয়তো মানুষ হিসেবে কোনো অপরাধ করে, কিন্তু তাদের মোরাল একটা মোটিভেশন এবং অ্যাপ্লিকেশনের কারণে তারা এই কাজগুলো করে না। সুতরাং মানুষের এই প্রত্যাশাটার জায়গাটা বেশি তৈরি হয়েছে আওয়ামী লীগের দুঃশাসনের কারণে। 53 বছরের বাংলাদেশ যারাই শাসন করেছে, দুর্নীতি, দুঃশাসনের কারণে মানুষের মধ্যে এই জায়গাটা তৈরি হয়েছে। অর্থাৎ ইসলামপন্থী যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা মোরাল একটা ব্যারিকেড অথবা সেলফ কনফিডেন্স দিয়ে তাদের নিজেদেরকে যারা পরিচালিত করে, এই জায়গাটি মানুষের প্রত্যাশা। এটা আমি মনে করি বাংলাদেশের 90% মুসলমানের দেশে এটা হতে পারে, এবং এই প্রয়াসটা, এই প্রত্যাশাটা, এটা মানুষের একটা স্বাভাবিক প্রত্যাশা আমি বলব। সেই জায়গা থেকে জামাত ইসলামী এবং অন্যান্য ইসলামিক দলগুলোর যেই আলোচনা সেটি অব্যাহত আছে, এবং আমরা তো মনে করছি যে এই চাঁদাবাজি, লুণ্ঠন, অবিচার, মানুষের উপরে এই বিপ্লব পরবর্তী অনেক কিছু যেগুলো হচ্ছে, আমার দেশ পত্রিকা গত সপ্তাহে সম্ভবত রিপোর্ট করেছে যে চাঁদার রেট আগে থেকে একটু বেশি আছে। সুতরাং সেই জায়গাগুলো প্রশাসন কিন্তু লেনদেন ব্যাপক হারে করতেছে। পুলিশ প্রশাসন আগের জায়গায় কিন্তু সেই ভাটবটোয়ারার জায়গায় চলে গেছে, রাজনৈতিক দলগুলো করতেছে। এবং আপনি টিআইবির একটা রিপোর্ট, যেটা কামাল ভাই বলেছেন, 92% অপরাধ এই বিপ্লব উত্তর এটা বিএনপির মাধ্যমে সংগঠিত হয়েছে, আওয়ামী লীগের 22% হিসেব দিয়েছে। সুতরাং এই জায়গাটিকে যদি মানুষের দেখার কারণে, মানুষের যে সচেতনতার জায়গা, মানুষ কিন্তু এখন ফেসবুকের কারণে আর ইউটিউবের কারণে মানুষ, প্রত্যেক মানুষ নাগরিকই কিন্তু সচেতন, সেই জায়গা থেকে মানুষের এই প্রত্যাশাটা। তো জামাত ইসলামী অন্যদের সাথে এবং এর বাহিরেও যারা জাতীয়তাবাদী শক্তি, তারাও এর সাথে হয়তো আপনি দেখবেন যে ইলেকশনের সময় অনেকেই হয়তো বেরিয়ে আসে এর সাথে যুক্ত হবে, কারণ বাংলাদেশের মানুষ আর এই দুঃশাসন আর দুর্নীতি দেখতে চায় না। আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান, তিনি অসুস্থ হয়েছেন সমাবেশে, কিন্তু তিনি তার বক্তব্যের স্ট্রং যে কমিটমেন্টের জায়গা ছিল যে আমরা যদি নির্বাচিত হই, জনগণ আমাদেরকে ক্ষমতার জন্য বাছাই করে, তাহলে আমরা কি করব না সেটি বলেছেন। আর অন্যতম একটা যেটা জাতীয় পত্রিকায় আপনার হেডলাইন করেছেন যে আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা বিজয়ী হয়েছি, আগামী দিন আমাদের বিজয়ের জায়গা আমরা ঠিক করেছি দুর্নীতির বিরুদ্ধে আজকে। সুতরাং সেই জায়গা থেকে আমরা আশা করব যে বাংলাদেশে যারা নট অনলি ইসলামিক দলগুলো, যারাই বাংলাদেশের এই দেশের উন্নতি, অগ্রগতি, কল্যাণ এবং তরুণ প্রজন্ম যারা চাচ্ছেন, তারা হয়তো সকলেই মিলেই একটা প্ল্যাটফর্ম তৈরি করা সম্ভব। আজকে একটি পত্রিকার রিপোর্টটি এরকম ছিল যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা বিএনপির কাছেই কূটনৈতিকরা জানতে চাচ্ছেন যে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে দেশ কিভাবে পরিচালনা হবে, তারা কি করতে চান। আমি যদি এই প্রশ্নটা আপনাদের করি যে আপনারা যদি ক্ষমতায় যান বা ইসলামী দলগুলো যদি ক্ষমতায় যান, তাহলে আপনারা কিভাবে দেশ পরিচালনা করবেন? হ্যাঁ, এটা নিয়ে তো আপনি বিএনপির কথা না শুধু, এটা আপনারা দেখেছেন যে বাংলাদেশের এই বিপ্লব পরবর্তী বাংলাদেশের সকল কূটনৈতিক অফিসগুলো, তারা কূটনীতিকরা জামাত ইসলামীর আমির নেতৃবৃন্দের সাথে একবারে সিরিজ অফ মিটিং তারা করছেন, এবং তাদের বক্তব্য এখানে এটাই ছিল যে আপনারা যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ যদি পান তাহলে আপনারা কি করবেন।
আমি মোটা দাগে যে দুইটা কথা বলেছি, আমরা আমাদের এই বাংলাদেশের এখনো বাংলাদেশের মানুষ কিন্তু সামগ্রিকভাবে কিন্তু অসৎ না, বরং তাদেরকে কিছু লোক অসৎ করে অপরাধের দিকে তাদেরকে এই যে আপনি পুলিশ প্রশাসন যদি বলেন, এখনো 60% অথবা এর থেকেও বেশি হোয়াটএভার আই ডোন্ট নো মানে পাবেন যারা সৎ। সুতরাং এই যে আমাদের সিস্টেমগুলো এখানে আমাদেরকে করে রেখেছে, এই জন্য আমাদের মোরাল মোটিভেশনের সাথে সাথে আমরা এই দেশের সকল মানুষের জন্য একটা বাংলাদেশ, সব ধর্ম সব বর্ণ সবার জন্যে, এই জায়গাটা আমরা বিনির্মাণ করতে চাই। এবং আমরা মনে করি ছাত্র সমাজের এবারে যে স্লোগানটা মোর সিগনিফিকেন্ট উই ওয়ান্ট জাস্টিস, একটা স্লোগান তারা দিয়েছে, সেই ইনসাফের বাংলাদেশ যদি হয় তাহলে সব মানুষে তার অধিকার পাবে, সব ধর্ম বর্ণ সব মানুষের সেটা পাবে, সেটা আমরা বিনির্মাণ করতে চাই। এবং আমাদের অর্থনৈতিক যে এখানে বঙ্গুর অবস্থা, অর্থ পাচার, লুণ্ঠন, রাজনীতিবিদদের যেই এই জায়গাটিকে যদি রাজনীতিবিদরা যদি দুর্নীতি না করে, তাহলে আই স্ট্রংলি বিলিভ জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ উইদিন 10 ইয়ার্সের মধ্যেই আপনি মালয়েশিয়া এবং সিঙ্গাপুরকে অতিক্রম করতে পারবে। এটি আমাদের অ্যানালাইসিস। জি মাসুদ কামাল ভাই, আমরা শেষের দিকে চলে এসেছি। এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা, অন্য সব দলগুলোই প্রায় লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা বলছে, এবং নির্বাচন কমিশনও বলছে যে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা বসবেন তারা। তো শুধুমাত্র যে নির্বাচন কমিশনই নির্বাচন করবেন তা না, সরকারও সহযোগিতা করবে, রাজনৈতিক দলগুলোর একটি বড় ভূমিকা রয়েছে। কি করা যেতে পারে একটি সুস্থ অবাধ নির্বাচন করার জন্য? আসলে চ্যালেঞ্জটাই বা কি? দেখেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি যে জিনিসটা আছে, এটা খুব যে একটা ভালো অবস্থা আছে তা আমি বলবো না। ভালো অবস্থা নাই এই কারণে পুলিশের মধ্যেই পুলিশ নিজেরাই খুব ভীতিকর অবস্থায় আছে। পুলিশ মবকে ভয় পায়, পুলিশ মব থামাতে ভয় পায়। কারণ একটা মবকে সে থামাতে গেলে সে জানে না যে তাকে এর জন্য কি পানিশমেন্ট পেতে হবে। আমাদের এখানে আমাদের এখানে এমন একটা কালচার তৈরি করা হয়েছে যে মবকে মবের মতো চলতে দিতে হবে, থামালেই সমস্যা। তো এই অবস্থাতে পুলিশের তো শিক্ষা না, পুলিশের যে শিক্ষা এটা হলো তার সম্পূর্ণ বিপরীতে, যেখানে পুলিশ কিন্তু একটা অস্বস্তিকর অবস্থায় আছে। আমরা বারবার বলি যে পুলিশের মনোবল চাঙ্গা হয় না, মনোবল ফিরে আসে নাই, মনোবল তো ফিরে আনার কোনো চেষ্টাই হয় নাই। এটা সরকারের ব্যর্থতা। তারপরেও 6 মাস আছে, এখনো অনেক কিছু করা সম্ভব। এখন মনে করেন নতুন করে রিক্রুট হবে, ধরা যাক, আপনি কারে রিক্রুট করবেন? আবার দলীয় পুলিশ রিক্রুট করবেন, হয় জামাতের লোক আসবে নয় বিএনপির লোক আসবে, এরাই তো আসবে। তাই যদি রিক্রুটমেন্টে যদি দলীয় বিবেচনায় না হতো তাহলে ভালো হতো। যেমন ধরেন সচিবালয়ে আওয়ামী লীগের যারা নাকি আপনার ছিল, বড় বড় আমলা ছিল, ওদেরকে আপনি সরাইছেন, সেটা আপনি নির্দলীয় লোকগুলো আনতেন, তা কিন্তু আনেন নাই। আনছেন কি এসে বলছে যে আমি বঞ্চিত, আমি নির্যাতিত, অথবা আমাকে আনো। তার চাকরি বয়স শেষ হয়ে গেছে মনে করেন 10 বছর আগে, তারা নিয়ে আসছেন আপনি, আইনে বুড়া দুরা বসাই দিয়েছেন। এই 10 বছরে কি হয়েছে তারা অনেক কিছু জানেও না, কিন্তু যেহেতু তারা নির্যাতিত কোটায় আসছে, কিন্তু নির্যাতিত কোটায় আসা মানে কি, তারা কোনো কোনো দলীয় দৃষ্টিভঙ্গি থেকে আসছে। কিন্তু আপনি যদি পেশাদার লোকজনকে আনতে পারতেন তাহলে একটা চেহারা হইতো। এখানেও তাই, এখন নতুন যে নিয়োগ পদ্ধতি শুরু হবে, যদি হয় আর কি, সেটা যদি দলীয় বিবেচনা বাইরে থেকে করা যায় তাহলে ভালো হবে। কিন্তু সেটা বাংলাদেশে হওয়ার ইতিহাস সাধারণত নাই, কারণ এর মধ্যে বিভিন্ন জায়গায় যে লোক নেওয়া হয়েছে এরা ওই বিবেচনাতেই হয়েছে। কাজেই আগে ছিল মুদ্রার ওপিট, এখন মুদ্রা হবে এপিট। কাজে এটা খুব ভালো কিছু হবে না, এবং এটার কারণে নির্বাচনের সমস্যা হবে। আমি মনে করি যে নির্বাচনের আগ মুহূর্তে এখনো তো মনে করেন সেনাবাহিনী কিন্তু ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে আছে। আমি মনে করি এই নির্বাচনে সেনাবাহিনীকে প্রচুর পরিমাণ ডেপ্লয় করা উচিত, কারণ এদের কাজ তো মনে করেন আমাদের দেশের যে কোনো দুর্যোগ দুর্বিবেগে তারা তো ভূমিকা রাখে। তো আমাদের নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় কি হতে পারে? কাজেই সেনাবাহিনীকে নির্বাচনের সময় প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষার জন্য এখন যেভাবে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া, ওরকম ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে তাদেরকে মাঠে রাখা উচিত। তা রাখা যায় কেবল তাহলে নির্বাচনটা ভালো হতে পারবে বলে আমার ধারণা। আরেকটি কথা বলছেন যে প্রশাসনকে নিরপেক্ষ রাখার স্বার্থেই হয়তো স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথা বলেছেন যে নির্বাচনের আগে এসপিওসিদের লটারির মাধ্যমে বদলি করা হবে। শুনেন, আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন উনি মাঝে মাঝে খুব ভালো ভালো কথা বলেন, শুনতে ভালো শোনা যায়, কিন্তু কতটুকু প্রায়োগিকভাবে কতটুকু কী হয় আমি জানি না। তবে উনি সর্বশেষ যে কথাটা বলছেন যে পোস্টিং হবে লটারির মাধ্যমে, এটা হবে না, এটা উনিও পারবেন না, এটা উনি পারবেন। আপনি জানেন পুলিশদের ব্যাপারে যে সমস্ত সব জায়গায় ইটি চলে গেছে যে এই পুলিশ কোন পুলিশের কি গত কয়েক বছরের কার
পলিটিক্যাল কি মানে অ্যাফিলিয়েশন কি আছে, তার চাচা মামা ফুপা খালু কার কি পলিটিক্যাল আছে, সমস্ত খোঁজখবর নেওয়া হচ্ছে। যদি লটারির মাধ্যমে করেন তাহলে ওই খোঁজখবর নিচ্ছেন কেন? ধরেন খোঁজখবর নিলেন, নিয়ে পাইলেন আমি এক পুলিশের SI, আমার খালাতো ভাই একজন আওয়ামী লীগ করে, মামাতো ভাই একজন জামাত করে, ফুফাতো ভাই একজন অমুক BNP করে, আমার কি করবেন? আপনি যাই না কি করবেন? আপনি তো আমাকে বাংলাদেশের বাইরে পাঠাবেন না, আপনি তো বাংলাদেশের মধ্যেই পাঠাবেন। ধরেন আপনি আমাকে পাঠালেন খাগড়াছড়িতে, তো খাগড়াছড়িতে ইলেকশন হবে না? হবে তো ভাই। তো আপনি এগুলি জানতেছেন কেন? 10 তারিখের মধ্যে এই হিসাব দিতে হবে। পুলিশের থেকে, পুলিশের হেডকোয়ার্টার এই গেছে, চিঠি গেছে, 10 তারিখের মধ্যে আমাদেরকে তোমরা জানাও। মানে এই চিঠি তো আমাদের কাছে আছে, দেখেছি তো। জানাতে কি পলিটিক্যাল আইডেন্টিটি নাকি সব, তার কি কি আছে না আছে, তার আত্মীয় স্বজন কি আছে, সে গত 5 বছরে কি করছে, তার কোনো মানে তার যারা আত্মীয় স্বজন আছে তাদের কারণে কোনো মামলা আছে কিনা, ওখানে কোনো খুনের আসামি আছে কিনা, এগুলি তারা খবর নিচ্ছে এখন। জি, যার মাধ্যমে খবর নেবেন সেও তো মানুষ। জি, সবাইকে ধন্যবাদ। খুলে দেওয়া হয়েছে। এই সময় এই সব কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা হচ্ছিল বঙ্গভবন থেকে। সরকার বা সেনাবাহিনী নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, সরকারের নীতি কী হবে, এমনকি সেনাপ্রধানের দায়িত্ব কী হবে, সেই সবও মেজররা দল নির্ধারণ করে দিচ্ছিল। সেই সময় সেনা সদরে ক্যাপ্টেন হিসাবে কাজ করতেন মেজর জেনারেল অবসর মুহাম্মদ ইব্রাহিম। সেনাবাহিনীর অভ্যন্তরে 28 বছর বইতে তিনি লিখেন, 1975 সালের 15ই আগস্ট থেকে 3রা নভেম্বর 2 মাস 18 দিন সেনাবাহিনী অনেকটা দ্বৈত কমান্ডে চলেছিল। আমরা যারা জুনিয়র ছিলাম আমরা কোনো মতেই বুঝতে পারছিলাম না যে দেশ বা সেনাবাহিনী কিভাবে চলছে বা কাজ করছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়া এবং সেনাবাহিনীর একটি অংশের গঠিত সরকার নিয়ে তখন ডিপ্লোম্যাটিক মহলের নানা হিসেব নিকেশ শুরু হয়েছিল। যেসব মুসলিম দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল তাদের ধারণা ছিল বাংলাদেশ ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হবে। বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার সময় পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্র বাংলাদেশ নামে স্বীকৃতি দিয়ে অন্য সব দেশকেও স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছিল। মার্কিন দলিলে মুজিব হত্যাকাণ্ড বইতে মিজানুর রহমান খান লিখেছেন, মার্কিন দলিলগুলো থেকে দেখা যাচ্ছে যে ওই সময় বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা কিছু দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছ তাদের স্বপ্নের ইসলামী প্রজাতন্ত্র বাংলাদেশের নতুন নেতাদের ক্ষমতায় টিকে রাখার জন্য। সেই সময় বাংলাদেশে মোস্তাক সরকারের মধ্যে একটা ভীতি কাজ করছিল যে ভারত হয়তো বাংলাদেশে সেনা পাঠাতে পারে। একই আশঙ্কা করছিল তাদের প্রতি সহানুভূতিশীল পাকিস্তানও। তবে তারা এও ভাবছিল যে এরকম কিছু ঘটলে সৌদি আরব সহ ইসলামী দেশগুলো নিশ্চয়ই বাধা দেবে। সামরিক অভ্যুত্থানের পর নতুন সরকারের প্রতি মার্কিন স্বীকৃতি আদায় বিশেষ গুরুত্ব দিয়েছিল মোশতাক সরকার, কিন্তু আমেরিকা এক্ষেত্রে সতর্ক পর্যবেক্ষণের নীতি নিয়েছিল। পাকিস্তানের সঙ্গেও নতুন করে সম্পর্ক স্থাপনের নীতি নিয়েছিল খন্দকার মোশতাকের সরকার। ইসলামী প্রজাতন্ত্র বাংলাদেশকে স্বীকৃতি জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো যে বার্তা পাঠিয়েছিলেন তার জবাব দেন খন্দকার মোশতাক। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত মিস্টার বোরস্টার তার বার্তায় লেখেন, গত সন্ধ্যায় বাংলাদেশ বেতার একটি খবর প্রচার করেছে। এই বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টোর কাছে প্রেসিডেন্ট মোশতাকের প্রেরিত পত্রের একটি বয়ান রয়েছে। খবরে উল্লেখ করা হয় যে ভুট্টো এর আগে মোশতাকের কাছে যে বার্তা পাঠিয়েছিল এটি তার জবাব। এতে বলা হয়েছে যে বাংলা। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।